আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি করোনা কালেও সবাই ভালো আছেন এবং আপনারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন। আপনাদের অলমোস্ট সব ক্লাস শেষ, আইসিটি ক্লাসটা বাকি আছে। আমি আপনাদের আইসিটি ক্লাস নেব। যাদের সাথে আমার পরিচয় নেই, অনেকেই আছেন যারা বিসিএস প্রিলিমিনারি এবং প্রাইমারির ক্লাস করেছেন, তারা আমাকে চিনেন, তাদের সাথে পরিচয় আছে। যাদের সাথে পরিচয় নেই তাদের জন্য বলছি, আমি রফিকুল ইসলাম, সহকারী পরিচালক হিসাবে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত রয়েছি। আর মার্চ ফরওয়ার্ডের সাথে প্রথম থেকেই যুক্ত আছি এবং ইনশাল্লাহ যতদিন সময় সুযোগ থাকবে ততদিন থাকবো। আমাকে একটু এনশিওর করেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার বোর্ড ক্লিয়ার আছে কিনা, দ্যাট মিন্স লাইট এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। একটু কমেন্ট করে জানান যে সাউন্ড এবং লাইট ঠিক আছে কিনা। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক জয়েন করেছেন। যারা এই ব্যাংক জব ব্যাচ অন এর সাথে এনরোল রয়েছে, আপনারা সবাই একটু জয়েন করেন। যারা অলরেডি জয়েন করে ফেলেছেন তারা আপনাদের সাথে যারা ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দেন, যাতে সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা শুরু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি রেসপন্স পেয়েছি, এভরিথিং ইজ ওকে। আর যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আমাদের আজকের ব্যাংক জবের ক্লাসটা শুরু করে দেই। কম্পিউটার ক্লাসে, দ্যাট মিন্স আইসিটির প্রথম ক্লাসে আমরা মেইনলি কম্পিউটারের তিনটি ব্যাপার নিয়ে জানবো। একটা হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার, এখান থেকে কিছু কোশ্চেন বিভিন্ন সময় ঘুরে ঘুরে বিভিন্ন ব্যাংকে আসে, অন্য পরীক্ষায়ও আসে। তারপরে আমরা জানবো যে কম্পিউটারের ইতিহাস জানবো, শুরুতে আবিষ্কারের পর থেকে আজকে পর্যন্ত কিভাবে ডেভেলপ হয়েছে, কতটা জেনারেশন ছিল, এগুলো জানবো। এরপর জানবো হচ্ছে কম্পিউটারের সংগঠন, একটা কম্পিউটারের মধ্যে কি কি জিনিস থাকে, কিভাবে কম্পিউটার বিভিন্ন ডাটা প্রসেস করে আমাদের ইনপুট গুলো নিয়ে আমাদের ডিজায়ার্ড আউটপুট গুলো দিতে পারে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিস্টোরি অফ কম্পিউটার, তারপর হচ্ছে ফাংশনস এবং আমরা পড়বো কম্পোনেন্টস। এই তিনটা বিষয় নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। ওকে, কম্পিউটারের হিস্ট্রি খুব সংক্ষেপে আপনারা সবাই জানেন। এখান থেকে কয়েকটা কোশ্চেন হচ্ছে কম্পিউটারের জনক কে, কম্পিউটার কে আবিষ্কার করে, আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক কে। আমরা সবাই জানি যে কম্পিউটারের জনক হচ্ছে বা কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ এবং কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকেন। আমরা এই সব কিছু জানার পূর্বে যে জিনিসটা আমরা জানবো সেটা সবাই জানেন, তারপর আমি সবার জ্ঞাতার্থে আবার বলি যে কম্পিউটার শব্দটার অর্থ কি। কম্পিউটার অর্থ কি? কম্পিউট মানে হচ্ছে গণনা করা, কাউন্ট করা, এবং কম্পিউটার হচ্ছে যে কাউন্ট করে, অর্থাৎ যে গণনা করে। এই ধারণাটা সিম্পল
গণনা থেকে, যোগ বিয়োগ, গুণ ভাগ, এই ধরনের গণনা থেকে উঠে এসে ডেভেলপ হতে হতে আজকের কম্পিউটার কি করে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা প্রসেস করতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রেজাল্ট, অর্থাৎ তার ক্লায়েন্ট যে ধরনের রেজাল্ট ডিজায়ার করে সে ধরনের রেজাল্ট সে দিতে পারে। তাহলে আমাদের এখানকার তথ্য হচ্ছে চার্লস ব্যাবেজ, যিনি কম্পিউটারের জনক, চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক। এরপর হচ্ছে হাওয়ার্ড আইকিন, যিনি কম্পিউটার আবিষ্কার করেন। ওকে, এই দুইটা জিনিস। আর আমরা জানবো হচ্ছে একটা কম্পিউটারের কি কি বিষয়ের উপর তার কর্মদক্ষতা, অর্থাৎ তার দক্ষতা বা তার স্পিড, অর্থাৎ তার ক্ষমতা, আমরা যেটা বলি যে এটা পাওয়ারফুল কম্পিউটার বা এটা কম পাওয়ারফুল কম্পিউটার, এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই ছোট্ট একটা তথ্য আমরা জেনে রাখবো। সেটা হচ্ছে তার স্পিড, রিলায়েবিলিটি, এবং স্টোরেজ পাওয়ার, এই তিনটা বিষয়। অর্থাৎ তার গতি কিরকম, অর্থাৎ তাকে ইনপুট দিলে সে কত দ্রুত আউটপুট দিতে পারে। এরপর হচ্ছে যে তার যে আউটপুটটা দিবে সেই আউটপুটটার উপরে রিলায়েবল করা যাবে কিনা, অর্থাৎ সেটার অ্যাকুরেসি কতটুকু আছে। এরপর হচ্ছে তার স্টোরেজ পাওয়ারটা, স্টোরেজ ক্ষমতাটা কত আছে, এর উপর ডিপেন্ড করে কম্পিউটারের পাওয়ার। ওকে, আমরা এবার কম্পিউটারের বিভিন্ন জেনারেশন সম্পর্কে জানবো। কম্পিউটারের ফার্স্ট জেনারেশন ছিল 1946 থেকে 1959। এই সময়কার কম্পিউটার আসলে কি ছিল, এই সময়কার কম্পিউটারের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানবো এবং প্রশ্নে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে এইভাবে যে আধুনিক কম্পিউটার এবং তার প্রথম জেনারেশনের কম্পিউটারের মধ্যে যে কিওয়ার্ড গুলো, মানে মেইন যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো ধরে তারপরে প্রশ্ন আসবে। যেমন আমাদের প্রথম জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব, প্রথম জেনারেশন এর কম্পিউটারে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব। তারপর দেখেন আবিষ্কার হইলো রেজিস্টার, ট্রানজিস্টর, এইভাবে আস্তে আস্তে এটা অগ্রগামী হয়েছে। তাহলে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে আমরা কয়েকটা বৈশিষ্ট্য জানবো। এটা হচ্ছে ব্যাচ প্রসেসিং পদ্ধতিতে তার অপারেশন করত এবং এটা ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজটা কি ছিল। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আপনারা জেনে রাখেন যে কম্পিউটারের কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল, তার মধ্যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার এরকম এখন আধুনিক যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, এইগুলো তো তখন ছিল না, তখন শুধু মেশিন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো। তাহলে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এর সাথে কিছুটা শেষের দিকে, ফার্স্ট জেনারেশনের শেষের দিকে এসে কিছুটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এই দুই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। তবে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ভ্যাকুয়াম টিউব। এটা মনে রাখবেন যে ভ্যাকুয়াম টিউব কোন কম্পিউটারের, কোন জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য। এরপর কোন জেনারেশনের কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক তথ্যই আছে, অনেক বৈশিষ্ট্য আছে, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। আমরা এই ফার্স্ট জেনারেশন থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিব, যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো এবং মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। এরপর এই ধরনের কম্পিউটারের কয়েকটা উদাহরণ আমাদেরকে জানতে হবে, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের কতগুলো
উদাহরণ। এখন এই ধরনের উদাহরণ দিয়ে বা এই ধরনের তথ্য দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে কোনটি ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, নিচের কোনটি ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। তখন IBM 701 বা IBM 605 একটা দেয়া থাকলো, এটা দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। কিন্তু IBM কিন্তু ফার্স্ট জেনারেশন এবং অন্যান্য জেনারেশনেও IBM এর কম্পিউটার ছিল, IBM মডেলের। সেক্ষেত্রে এই নাম্বারগুলো মনে রাখতে হবে। সুতরাং আমার সাজেশন হচ্ছে এই তিনটা মনে রাখবেন ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য, উদাহরণ হিসাবে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের উদাহরণ হিসাবে এই তিনটা মনে রাখবেন। আচ্ছা, আপনাদের সবার কাছে কি আমাদের আইসিটি যে শীটটা আছে মার্চ ফরওয়ার্ডের, সেই শীটটা কি সবার কাছে রয়েছে? সবার কাছে আছে? সবার কাছে পড়ছে? একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার কাছে মার্চ ফরওয়ার্ডের নোটগুলো রয়েছে কিনা, যে লেকচার শিটগুলো মার্চ ফরওয়ার্ডের সেগুলো সবার কাছে আছে কিনা একটু, কাদের কাছে আছে একটু জানান, কাদের কাছে নাই একটু জানান। ম্যাক্সিমামের কাছে থাকলে আমাদের পড়তে একটু সুবিধা হবে। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলে দিতে পারবো, আপনারা আন্ডারলাইন করে নিতে পারবেন। আর ম্যাক্সিমামের কাছে না থাকলে যেটা হবে, খাতা কলম নিবেন, লিখে রাখতে হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখতে হবে। আমার কথা হচ্ছে যে পরীক্ষার জন্য আপনাদেরকে কিন্তু শুধুমাত্র ব্যাংকের প্রিপারেশন নিতে হচ্ছে না, আপনাদেরকে ব্যাংক, বিসিএস, অন্যান্য পরীক্ষার প্রিপারেশনও নিতে হচ্ছে। দ্যাট মিন্স ফার্স্ট টার্গেট হচ্ছে একটা প্রথম শ্রেণীর চাকরি পাওয়া। ওকে, সেই টার্গেট পূরণ করতে গিয়ে আপনাদের কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে পড়তে হয়। সুতরাং বস্তায় বস্তায় পড়া যাবে না, পড়তে হবে সেটাই যেটা পরীক্ষায় আসবে, এবং যে তথ্যগুলো আপনার মাথায় থাকলে আপনি পরীক্ষায় ভালো করবেন। ওকে, আমি দুইজনের কাছ থেকে রেসপন্স পেলাম যে দুইজনের কাছে রয়েছে। ওকে, আমরা চলে যাই সেকেন্ড জেনারেশন কম্পিউটার। যাদের কাছে নোট আছে তারা একটু আন্ডারলাইন করবেন, বৈশিষ্ট্যগুলো আন্ডারলাইন করবেন। ওকে, সবগুলো পড়া যাবে না। আমি আপনাদের বারবার বলতেছি, যারা খুব বেশি পড়তে পারেন, খুব বেশি মনে রাখতে পারেন, এমন কেউ থাকলে আপনি সব পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা হচ্ছে একটা চাকরি পেতে চান, ভালো একটা চাকরি, পরীক্ষা ভালো করতে চান, তারা হচ্ছে কি পড়তে হবে কি পড়তে হবে না সেটা আগে জানতে হবে। ওকে, সেকেন্ড জেনারেশন আমরা শুরু করি। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে রয়েছে আপনার ট্রানজিস্টর, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে কিভাবে ডেভেলপ হইলো? ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে কম্পিউটারের প্রোগ্রাম করার বা কম্পিউটারের ক্যাপাসিটি বা কম্পিউটারের কাজের পরিমাণ অনেক বেড়ে গেল, এবং এটা মোটামুটি একটা ডেভেলপ হয়ে গেল। ট্রানজিস্টরই কিন্তু শেষ নয়, ট্রানজিস্টর উন্নয়নের মাঝপথ। এরপর এখান থেকে আর দ্বিতীয় ইয়ে হচ্ছে ম্যাগনেটিক কোর। ম্যাগনেটিক কোর ম্যাগনেটিক কোর তারপর হচ্ছে ম্যাগনেটিক স্ট্যাক। এটা ব্যবহার করা হতো মেইন মেমোরি। আর ম্যাগনেটিক ট্যাপ ব্যবহার করা হতো আপনার সেকেন্ডারি মেমোরি হিসাবে। তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেইন মেমোরি কি? মেইন মেমোরি হচ্ছে ম্যাগনেটিক কোর। এর চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি গুলো কি ইউজ করা হতো এই সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে। সেকেন্ডারি মেমোরি গুলো কি ছিল? সেকেন্ডারি স্টোরেজ গুলো কি ছিল? সেকেন্ডারি স্টোরেজ গুলো ছিল আপনার ম্যাগনেটিক ট্যাপ, ম্যাগনেটিক ডিস্ক, এগুলো সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা হতো। আর মেইন মেমোরি ওয়াজ
100 কিলোবাইট, দরকার নেই। মেইন মেমোরি কত ছিল তখনকার সেটা আমাদের প্রয়োজন নেই। এরপর আসি এখানকার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। এখানকার ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে ব্যবহার করা হতো এবং শেষের দিকে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তাহলে এই সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজটা হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মেইন। ফার্স্ট জেনারেশনের যেমন মেইন ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশনের মেইন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশনে আমরা কি পড়ব? ফার্স্ট জেনারেশনের কতগুলো কম্পিউটারের উদাহরণ পড়ব। ফার্স্ট জেনারেশনে কি ব্যবহার করা হতো, বৈশিষ্ট্য যেগুলো আমি পড়ালাম সেই জিনিসগুলো, যেমন আপনার ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতো, ব্যাচ প্রসেসিং ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, এগুলোই আর উদাহরণ। আর সেকেন্ড জেনারেশনে এসে আমরা পড়বো ট্রানজিস্টর। ট্রানজিস্টর এই কম্পিউটারের জগতে একটা বড় ধরনের একটা বিপ্লব নিয়ে এসেছিল, সুতরাং ট্রানজিস্টর ইম্পর্টেন্ট। এরপর আপনার এখানে রয়েছে ম্যাগনেটিক কোর, ইউজ করা হতো প্রাইমারি মেমোরি হিসাবে। এরপরে ম্যাগনেটিক ট্যাপ, ম্যাগনেটিক ডিস্ক, এগুলো ব্যবহার করা হতো সেকেন্ডারি মেমোরি হিসাবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে ইউজ করা হতো। আর এখানে আছে কয়েকটা ইম্পর্টেন্ট উদাহরণ পড়বেন। উদাহরণের মধ্যে আইবিএম গুলো সব মুখস্থ করে ফেলবেন। ফার্স্ট জেনারেশনে আইবিএম কয়টা আছে, কি কি নাম্বার, সেকেন্ড জেনারেশনে আইবিএম কি কি নাম্বার, এইখান থেকে কোশ্চেন আসে আইবিএম দিয়ে, তারপরে বলে এটা কোন জেনারেশনের। সুতরাং এই জিনিসটা স্পেসিফিক না জানলে আপনি আনসার করতে পারবেন না। আমরা তারপর চলে যাব থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে কি আছে আমাদের? দেখেন থার্ড জেনারেশনে আরেকটা বিপ্লব আছে। থার্ড জেনারেশনে আবিষ্কার হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। ইন্টিগ্রেটেড সার্কিট আইসি ব্যবহার করার পরে কম্পিউটারের ডেভেলপমেন্টটা আরো অগ্রগামী হয়ে গেল। এরপর রয়েছে কি, এখানকার কতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম দেয়া আছে। দেখেন নোটে কতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম দেয়া আছে। এই ল্যাঙ্গুয়েজের নামগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। যে থার্ড জেনারেশনে কি ব্যবহার করা হতো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো এবং ল্যাঙ্গুয়েজের নামগুলো মুখস্থ করে ফেলবেন। এবং এখান থেকে আরো যেটা দরকার সেটা হচ্ছে আপনার অনলাইন সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে। অনলাইন সিস্টেম এখান থেকে, কিন্তু আসলে অনলাইন সিস্টেম বা ইন্টারনেট ব্যাপকভাবে হয়েছিল আপনার ফোর্থ জেনারেশন থেকে। তো থার্ড জেনারেশনের অনলাইন সিস্টেম, এই জিনিসটা মাথায় রাখবেন। আর হচ্ছে এখানকার কিছু কম্পিউটারের নাম মনে রাখতে হবে, কিছু কম্পিউটারের নাম মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা যাই ফোর্থ জেনারেশনে। ফোর্থ জেনারেশনে কম্পিউটারের ব্যাপক বিপ্লব ঘটেছে। সেখানে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মেমোরি, না এটা হচ্ছে প্রসেসিং, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড প্রসেসিং, দ্যাট মিন্স আপনার সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। তো এই সার্কিটটা হচ্ছে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এখানে সেমিকন্ডাক্টর মেমোরি ব্যবহার করা হতো। সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টর মেমোরি, এটা একটু আন্ডারলাইন করে রাখেন যে কোন জেনারেশনের কম্পিউটারে সেমিকন্ডাক্টর মেমোরি ইউজ করা হতো, কোন জেনারেশনের কম্পিউটারে সেমিকন্ডাক্টর মেমোরি ইউজ করা হতো। এরপর এখানে রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ গুলো মনে রাখবেন। ফর্ট্রান 77, প্যাসকেল, কোবাল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ গুলো। আর হচ্ছে এখানে আপনার মনে রাখতে হবে যে কনসেপ্ট অফ ইন্টারনেট ওয়াজ ইন্ট্রোডিউসড। খুবই ইম্পর্টেন্ট এই তথ্যটা, যে ইন্টারনেটের কনসেপ্টটা এখানে জেনারেট হয়েছে এই জেনারেশনে। এবং এখানকার কিছু কম্পিউটারের ব্যাস জেনারেশন থেকে আমাদের খুব বেশি কিছু করতে হবে না এর বাইরে। ফিফথ জেনারেশনের যে কয়টা প্রথম, দ্বিতীয়, আচ্ছা ফিফথ জেনারেশনে যে চারটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই চারটা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে।
সি, সি প্লাস প্লাস, জাভা, সি এবং সি প্লাস প্লাস, এগুলো কোন জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, কখন কোন জেনারেশনের শেষের দিক দিয়ে একটা জেনারেশন সাল দিয়ে আসতে পারে, তখন আপনাকে জানতে হবে যে এই ফিফথ জেনারেশনের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, দুই নম্বর লাইনটা দেখেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা হয়েছে। এটা শুরু হয়েছে ফিফথ জেনারেশন থেকে, 1980 সাল থেকে। আর যাদের কাছে এই শীটটা নাই তারা লিখে রাখার চেষ্টা করেন। আমি মনে হয় গ্রুপ থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছি, আমি একটু কানেক্ট হয়ে নেই, আপনাদের কমেন্ট গুলো তো দেখতে হবে। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম। আপনারা আপনাদের এই যতটুকু আমরা জেনারেশন পড়ালাম এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি আনসার দিয়ে যাব। আমার পার্টিসিপেন্ট অনলি 7। আচ্ছা, এবার হচ্ছে কম্পিউটারের টাইপ, কত ধরনের কম্পিউটার রয়েছে। আপনারা জানেন কত ধরনের কম্পিউটার রয়েছে? মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এই প্রত্যেকটা কম্পিউটারই ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা কম্পিউটারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কম্পিউটারের ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন। আমরা এই চারটা কম্পিউটার থেকে কিছু তথ্য আমরা জেনে নিব। আপনার মাইক্রো কম্পিউটার যেটা, সেই মাইক্রো কম্পিউটার আমরা যেটা পিসি হিসাবে ব্যবহার করি, আমরা যেটা পার্সোনাল কম্পিউটার হিসাবে ব্যবহার করি, এই কম্পিউটারটা হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার কি, তাহলে মাইক্রো কম্পিউটার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, পার্সোনাল কম্পিউটার কি একটা মাইক্রো কম্পিউটার। A personal computer can be defined as a small, relatively inexpensive computer designed for personal use. তাহলে পার্সোনাল কম্পিউটারই হচ্ছে আপনার মাইক্রো কম্পিউটার। কম্পিউটার কত ধরনের রয়েছে? 4 ধরনের রয়েছে। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, আরেকটা রয়েছে মেইন ফ্রেম কম্পিউটার এবং হচ্ছে সুপার কম্পিউটার। তাহলে এইখান থেকে পার্সোনাল কম্পিউটার থেকে এই জিনিসটাই পড়া হবে যে মাইক্রো কম্পিউটার হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এটার ভিন্ন নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এরপর মিনি কম্পিউটারটা কি?
মিনি কম্পিউটার হচ্ছে বিশেষ কাজের জন্য, বিশেষ কোনো কাজের জন্য এই কম্পিউটারটা তৈরি করা হয়। এখন অ্যাকচুয়ালি মিনি কম্পিউটার নাই বললেই চলে। আপনারা আমাদের যে নোটটা রয়েছে, নোটটাও দেখতে পাবেন যে আমরা এখানে এই তথ্য দিয়েছি যে আসলে মিনি কম্পিউটার এখন আর খুব বেশি দেখা যায় না বা খুব বেশি কাজে লাগানো হয় না। এবং মেইন ফ্রেম কম্পিউটার যে বিশাল আকৃতির কম্পিউটার, বিশাল আকৃতির কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এক্সপেন্সিভ এবং লার্জ সাইজ, বিশাল আকৃতির কম্পিউটার। এটাও আপনার বিভিন্ন ধরনের বিশেষ কাজের জন্য এই কম্পিউটারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়বো না, আমরা সুপার কম্পিউটারে যাব। সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই এক্সপেন্সিভ একটা কম্পিউটার, যা বিশেষ স্পেশাল কিছু কাজে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে আপনার, এই উদাহরণগুলো একটু দেখে নেন। যে ওয়েদার ফোরকাস্টিং, আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস, যে আপনার সামনে ঝড় বৃষ্টি কি হবে না হবে, এই ওয়েদার ফোরকাস্টিংটা এই ধরনের কম্পিউটার, বিশেষ কম্পিউটারের মাধ্যমে বের করা যায়। তারপর সায়েন্টিফিক সিমুলাইজেশন, এরপরে হচ্ছে আপনার অ্যানিমেটেড গ্রাফিক্স, এরপর হচ্ছে ফ্লুইড ডাইনামিক ক্যালকুলেশনস। এগুলা বিশেষ বড় বড় কাজ, বিশেষ করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা এবং বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বড় বড় প্রজেক্টে এই স্পেশাল সুপার কম্পিউটার গুলো ব্যবহার করা হয়, যেগুলো অনেক বেশি পাওয়ারফুল এবং যেগুলোর কাজের গতি অনেক বেশি, অনেক স্পিডি এবং অনেক পাওয়ারফুল। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে কি কি আছে, কিভাবে কম্পিউটার সংগঠিত হয়। আমি আপনাদেরকে একটা ছবি দেখাই কম্পিউটারের। ক্লিয়ার দেখা যায় কিনা? আচ্ছা, ক্লিয়ার এখান থেকে দেখা যাবে না, আমি একটু সামনে এনে আপনাদেরকে দেখাই, ক্যামেরার সামনে এনে। আশা করি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন কম্পিউটারের মধ্যে কি থাকে। কম্পিউটারের মধ্যে মেইনলি এই যে জায়গাটা একটু আলাদা নীল কালার করা, এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে দেখেন আপনার কি আছে, কন্ট্রোল ইউনিট। আর এর সাথে আছে কি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ALU। আর হচ্ছে মেমোরি ইউনিট বা মেমোরি রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই তিনটা একত্রে হয় কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কি করে দেখেন, যখন কোনো কিছু আমরা ইনপুট দেই কম্পিউটারে, সেটা আপনার মাইক্রোফোন দিয়ে আমরা সাউন্ড দিতে পারি, এরপরে আমরা কিবোর্ড দিয়ে বিভিন্ন অক্ষর বা নিউমেরিক সংখ্যা আমরা দিতে পারি, নিউমেরিক ক্যারেক্টার আমরা দিতে পারি। এই যে আমরা যা দিচ্ছি বা কোনো যোগ বিয়োগ বা বড় ধরনের ক্যালকুলেশন বা অন্য কিছু আমরা যাই দিই না কেন ইনপুট হিসাবে, এই ইনপুটটা কোথায় যাবে? মেমোরিতে। এখন এই যে দেখেন যে প্রাইমারি মেমোরি, এই মেমোরির সাথে আরেকটা সংযুক্ত রয়েছে দেখেন সেকেন্ডারি মেমোরি। এখন এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে যে জিনিসটা হয়, যে কোনো কিছু যদি প্রাইমারি মেমোরিতে থাকে সেটা প্রয়োজন অনুযায়ী সেকেন্ডারি মেমোরিতে স্টোরেজ হয়ে থাকতে পারে, আবার প্রয়োজনে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে চলে আসতে পারে। এটা একটা এক্সট্রা, সেকেন্ডারি মেমোরিটা একটা এক্সট্রা হিসেবে রাখা হয়েছে। এখন এইখান থেকে প্রাইমারি মেমোরিতে আমাদের যে ইনপুটের যে তথ্যটা আসলো, এই তথ্যটা এরপরে কি হলো, সেটা চলে গেল মেমোরি রেজিস্টারে, দ্যাট ইজ মেইন মেমোরিতে চলে গেল। এই মেমোরি থেকে এটা যাবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এখানে দুইটা কাজ হবে। অ্যারিথমেটিক, দ্যাট মিনস যোগ বিয়োগ গুণ ভাগ, এই রিলেটেড কোনো কিছু হলে এখানে প্রসেস হবে, এবং একই সাথে এখানে লজিক্যাল কিছু হলে, লজিক্যাল দুই ধরনের ফাংশন, দুই ধরনের ক্যালকুলেশন হতে পারে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে লজিক্যাল। এই ধরনের ফাংশন হলে সেটা এখানে প্রসেস হবে, মেইনলি এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে এটা কি করবে, আবার
মেমোরি রেজিস্টারে চলে যাবে, অর্থাৎ এখান থেকে এসে ডাটাটা প্রসেসিং হয়ে আবার মেমোরি রেজিস্টারে চলে যাচ্ছে, মেমোরি রেজিস্টারে চলে গিয়ে সেখান থেকে প্রাইমারি মেমোরিতে আসছে। যদি প্রয়োজন হয়, এটা হচ্ছে প্রয়োজন বোধে, প্রয়োজন বোধে এটা সেকেন্ডারি মেমোরিতে থাকতে পারে। যখন এর যে অপারেটর আছে সে দেখতে চাইবে তখন সে দেখতে পারবে, যখন সে দেখতে চাইবে তখন এই যে আউটপুট হিসাবে এটা বের হয়ে যাবে, আউটপুট হিসাবে এটা বের হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা দেখতে পাবেন, আমরা এই সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, মেমোরি রেজিস্টার যাই হোক এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজগুলো দেখলাম, এবং একটা জিনিস আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করে? এই যে দেখেন যে ইনপুট থেকে ডাটাটা প্রাইমারি মেমোরিতে যাচ্ছে, সেখান থেকে এটা এখানে যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে, এখান থেকে প্রসেসিং হয়ে আবার ব্যাক করতে আবার আউটপুটে যাচ্ছে। এই কন্ট্রোল ইউনিটটা সবাইকে কন্ট্রোল করে, সবাইকে যার যার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন এই কন্ট্রোল ইউনিট দিয়ে থাকে। অর্থাৎ এরা সবাই কাজ করে, এই কন্ট্রোল ইউনিট তাদের সবাইকে কন্ট্রোল করে, বিভিন্ন ইনস্ট্রাকশন দেয় যে তুমি ইনপুট দাও, তুমি একে এখানে পাঠাও, এখান থেকে এখানে পাঠাও, তুমি এটাকে তোমার অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল থিওরি বা লজিক্যাল ক্যালকুলেশন ব্যবহার করে তুমি এটাকে প্রসেস করো। এই মোটামুটি এই তিনটা জিনিস, মেমোরি রেজিস্টার, লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, এই তিনটা মিলে হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি থাকবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট এবং হচ্ছে সেন্ট্রাল এবং হচ্ছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট, এই জিনিসগুলো থাকবে। ওকে, সবাইকে ক্লিয়ার নাকি বিষয়টা? আমার মনে হয় যে হাজার কথার চাইতে একটা চিত্র বা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অনেক বেশি কার্যকর হয় কোনো কিছু বোঝানোর জন্য। এই শখটা থেকে আপনারা বুঝতে পারেন, তাহলে এখানে অনেকগুলো কথা আমার বলতে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, আমি আমি একটু দেখি যে আপনারা এখান থেকে কি বুঝতে পারলেন। বা এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা কিন্তু একটা ছকের মাধ্যমে, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু একই সাথে অনেকগুলো বিষয় জেনে ফেলেছি, যে কি কি থাকতেছে এবং কার কি ফাংশন শর্টকাটে আমরা জেনে ফেলছি। এই জানার মধ্যে কার কার বিষয়টা নিয়ে অস্পষ্টতা রয়েছে সেটা আমাকে একটু ক্লিয়ার করেন, আমি দরকার হলে এটা আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আপনাদের যাদের কাছে এই শীটটা বা এই মাস পরের বইটা রয়েছে, বইটা একটু ধরেন, আমরা ইউনিট থেকে নিচের দিকে যাব, এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা তথ্যগুলো দেখব এবং আন্ডারলাইন করব। দেখেন, অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্ম অ্যারিথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশন লাইক, অ্যারিথমেটিক্যাল কি হবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো। লজিক্যাল কি হবে? একটার সাথে আরেকটার লজিক্যালি যদি মিল থাকে, যেমন এরকম যদি হয়, গরু যদি ঘাস খায়, হ্যাঁ, তাহলে কি বলে, গরুর মাংস মানুষ খায়, তাহলে মানুষ ঘাস খায়, এরকম লজিক যদি হয়। যদিও এই লজিক কম্পিউটারের লজিকের সাথে মিলবে না, কম্পিউটারের লজিকের সাথে মিলবে কোনটা? যেটা কম্পিউটারকে মানে আগে ভাগে, যেটা কম্পিউটারের মধ্যে দিয়ে রাখা হয়েছে যে কোনটা হলে কোনটা হবে, কম্পিউটার সেটাই করবে। একটা কোশ্চেন, কম্পিউটারের একটা কোশ্চেন প্রায় আসে বিভিন্ন সরকারি ব্যাংকের পরীক্ষায়, বিভিন্ন সরকারি ব্যাংকের পরীক্ষায়, সে যে কম্পিউটারের কি নেই, কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। এখন আপনি বলেন যে কম্পিউটার যে যোগ বা যে অপারেশনাল ফাংশন, দ্যাট মিন্স অ্যারিথমেটিক এবং লজিক্যাল যে ধরনের ক্যালকুলেশন কম্পিউটার খুব কম সময়ের মধ্যে
মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারে, সেটা কিন্তু মানুষের পক্ষে করা সম্ভব না। এত কিছু থাকা সত্ত্বেও এখন আধুনিক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার, আমরা যখন সফটওয়্যার করব তখন জানবো যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কি কি সফটওয়্যার আছে। আমি শুধু বলছি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে মানুষ যা খুশি তা করতে পারতেছে। তারপরও কি মেইন কথা হচ্ছে কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই, কম্পিউটারের কোনো বুদ্ধি নেই। কম্পিউটারের মধ্যে পূর্বে প্রোগ্রামিং করে যা সেট করা রয়েছে কম্পিউটার সেইভাবেই রেজাল্ট দিবে। কম্পিউটারের মধ্যে যদি পূর্বে প্রোগ্রামিং করে সেট করা থাকে যে 2 যোগ 2 5 হবে, তাহলে আপনি যখন 2 যোগ 2 ইনপুট আকারে দিবেন, সে প্রসেসিং করে আপনাকে রেজাল্ট দিবে 5। ওকে, দ্যাট মিন্স কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই। এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আর কন্ট্রোল ইউনিটের কাজ কি, আমরা ওইখান থেকে চিত্র থেকে দেখলাম। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারের যে ইনপুট, আউটপুট, মেমোরি, অ্যারিথমেটিক, লজিক ইউনিট, এরা যখন যেভাবে পারফর্ম করা দরকার সেভাবে পারফর্ম করার জন্য ইনস্ট্রাকশন দিবে কে, কন্ট্রোল ইউনিট। তাদেরকে কন্ট্রোল করবে কে, দ্যাট মিন্স কন্ট্রোল ইউনিট নাম শুনলে বোঝা যায় যে সবকিছুকে কন্ট্রোল করবে। আর এই তিনটা মিলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা যে আগেকার যে কম্পিউটার গুলো, মানে ডেস্কটপ যে কম্পিউটার গুলো রয়েছে, সেই ডেস্কটপ কম্পিউটারে আমরা একটা বক্সের মতো দেখতে পাই। এই বক্সের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, বিশাল একটা মাদারবোর্ডের উপরে সব যন্ত্রপাতি সুন্দর করে সেট করা থাকে। এটাকে আমরা সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। অ্যাকচুয়ালি পুরোটাই সিপিইউ না, এই তিনটা জিনিস এর সমন্বয় হচ্ছে সিপিইউ তৈরি। তাহলে এখান থেকে আপনারা কন্ট্রোল ইউনিটের ফাংশন গুলো পড়ে নেবেন, অ্যারিথমেটিক লজিক ইউনিটের ফাংশন গুলো পড়ে নেবেন, আর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর ফাংশন গুলো পড়ে নেবেন। আচ্ছা, এরপর আছে কম্পোনেন্ট অফ কম্পিউটার। একটা কম্পিউটারে কি কি পার্ট রয়েছে, কম্পোনেন্ট কি কি অংশ রয়েছে, কি কি অংশ মিলে একটা কম্পিউটার হতে পারে। ওকে, একটা কম্পিউটারে অনেক ধরনের যন্ত্রপাতি সংযুক্ত থাকতে পারে অ্যাজ ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস। মেইন কম্পিউটারের বাইরেও অনেক ধরনের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা কিবোর্ডের ব্যাপারটা জানেন, সবাই জানেন। ল্যাপটপে অ্যাটাচ থাকে কিবোর্ড, আর ডেস্কটপের জন্য আলাদা করে কিবোর্ড রয়েছে। এবং আপনারা এটাও জানেন, সবাই জানেন যে কিবোর্ড এর মধ্যে অনেকগুলো কি আছে। এখন আমাদের জানতে হবে পরীক্ষার জন্য যে কতটা কি আছে এবং সেই কিগুলো কি 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 ধরনের কি। যেমন আপনার দেখতে পাবেন যে এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত রয়েছে, আবার দেখতে পাবেন 0 থেকে 9 পর্যন্ত রয়েছে, আবার দেখতে পাবেন কি হ্যাশ, এরপরে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে। আবার একেবারে উপরের সারিতে দেখতে পাবেন F1, F2, F3 এইভাবে রয়েছে। আমাকে জানতে হবে কয়টা এফ রয়েছে, এফ কয়টা রয়েছে, ফাংশনাল কি কয়টা রয়েছে, নিউমেরিক কি কয়টা রয়েছে। এই জিনিসগুলো পরীক্ষায় আসে। তো একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের কয়টা কি থাকতে পারে, এখানে দেখেন 1 নম্বরে কিবোর্ডে আমি তথ্যগুলো বলি। Usually keyboards are of two sizes. একটা হচ্ছে 84 কি, আর একটা হচ্ছে 101 or 102 keys. But now 104 keys or 108 keys keyboard is available in Windows and Internet. In Windows অথবা কি বলে, অথবা আমাদের পিসির জন্য, দ্যাট মিন্স মাইক্রো কম্পিউটারের জন্য। তাহলে আমাদের এখানে অনেকগুলো তথ্য দেয়া আছে, কোনটা আমাদের স্ট্যান্ডার্ড হবে।
দেখেন এখনকার সময় যে কিবোর্ড গুলো রয়েছে সেখানে 104টা থেকে 108টা পর্যন্ত কি থাকতে পারে, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখনকার সময় যে কিবোর্ড গুলো রয়েছে আগে কি ছিল সেটা আমাদের জানা দরকার নেই। এখনকার সময় যে কিবোর্ড গুলো রয়েছে সেই কিবোর্ড গুলোতে 104টা থেকে 108টা পর্যন্ত কি থাকতে পারে। এরপরে এগুলোকে আরেকটু ভাগ করলে কি করা যায়, এ থেকে জেড পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত কি রয়েছে, এগুলো হচ্ছে টাইপিং কি, এগুলো হচ্ছে টাইপিং কি। এরপর রয়েছে নিউমেরিক কি, নিউমেরিক কি রয়েছে 17টা, এটা মনে রাখতে হবে 17টা। এরপর ফাংশন কি, ফাংশন কি রয়েছে, সচরাচর আমরা যেই কিবোর্ড গুলো দেখতে পাই সেই কিবোর্ড গুলোতে ফাংশন কি রয়েছে 12টা। সচরাচর যেগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে ফাংশন কি রয়েছে 12টা, 1 থেকে 12টা, হ্যাঁ 1 থেকে 12টা। এরপর কন্ট্রোল কি, দেখেন আমরা কন্ট্রোল কি কপি করি কিভাবে, কম্পিউটারে কিবোর্ড চেপে কিভাবে কপি করি। এরপরে পেস্ট করি কিভাবে। এগুলোর জন্য যে কি গুলো রয়েছে এগুলো হচ্ছে কন্ট্রোল কি। কোন একটা কিছু ডিলিট আমরা কিভাবে করি, সিলেক্ট করে কম্পিউটারে যে ডিলিট কি আছে, ডিলিট কি প্রেস করে এন্টার প্রেস করলে সেটা ডিলিট হয়ে যায়। আমাদের মাউস দরকার হয় না, আমাদের মাউস দরকার হয় না। তাহলে আমাদের মেইন এখান থেকে জানতে হচ্ছে যে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিবোর্ড। কিবোর্ডে একটা কি আছে, কোন ধরনের কয়টা কি আছে, ফাংশনাল কি কয়টা আছে আমরা জানতাম। আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন যে ফাংশনাল কি 1 থেকে 12 পর্যন্ত আছে, কোনটার কাজ কি। ধরেন একটা চাপলে হেল্প, আরেকটা চাপলে আরেকটা ফাংশন। আপনাকে কোনো ফাংশনের ভিতরে ঢুকতে হবে না, জাস্ট ফাংশনাল কি F1 F2 এভাবে আপনি চাপলে এক একটা কাজ থাকবে, সেই কাজগুলো একটু জেনে নেবেন আপনারা। এইখান থেকে প্রশ্ন আসে হেল্পের জন্য, সাহায্যের জন্য কোন ফাংশনাল কি প্রেস করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে মাউস। মাউস সম্পর্কে আপনারা সবাই জানেন, যে কম্পিউটার দেখেছেন, কম্পিউটার যারা আছে সে মাউস দেখেছেন। মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এখন মাউস ইনপুট ডিভাইস হলেও কিন্তু মাউসের কাজ কি, মাউসের মাধ্যমে কিন্তু কম্পিউটারে কোনো ডাটা ইনপুট যায় না। মাউস কি করে মূলত, মাউস হচ্ছে কম্পিউটারের মনিটরে কার্সরের মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে। মাউস দিয়ে করা যায়, কপি করা যায়, পেস্ট করা যায়, আরো অনেক ধরনের ফাংশন মাউসের মধ্যে রয়েছে। এবং এই জন্য যদিও এর মাধ্যমে কোনো ইনপুট দেওয়া যায় না, তারপরেও এটাকে কি বলা হয়, এটাকে ইনপুট ডিভাইস বলা হয়। এখন আমাদের যে সমস্যাটা হয় পরীক্ষার হলে, আমাদের যে পরিচিত ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, সেই ডিভাইস গুলো কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় যদি সেখান থেকে কোশ্চেন করেও তাহলে সেই ডিভাইসের ভিতরে গিয়ে কোশ্চেন করে। যেমন আপনাকে কিবোর্ড থেকে কখনোই প্রশ্ন করবে না যে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, অথবা কোনটা কম্পিউটারের ইনপুট ডিভাইস, এই কোশ্চেনটা করে সেখানে আপনাকে কিবোর্ড দিয়ে রাখবে না। তাহলে কিবোর্ড থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিবোর্ড থেকে কোশ্চেন আসতে পারে কিবোর্ডে কয়টা নিউমেরিক কি আছে, কিবোর্ডে কয়টা ফাংশনাল কি আছে, কিবোর্ডে কয়টা স্পেশাল কি আছে, এবং ফাংশনাল কি F1 চাপলে কি হবে, F2 চাপলে কি হবে, এরকম ভিতরে গিয়ে। মাউস থেকেও আপনার কোশ্চেন আসতে পারে কি ধরনের, মাউসের কয়টা বাটন রয়েছে, এইভাবে অন্য কোন ধরনের কোশ্চেনও আসতে পারে মাউস থেকে। এই জন্য কিবোর্ড এবং মাউসের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবেন, কিবোর্ড এবং মাউসের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবেন। এরপর রয়েছে আপনার ট্র্যাকার বল বা ট্র্যাক বল, এটাও মাউসের মতো কাজ করে। তো এটা শুধু জেনে রাখলেই হবে যেটা মাউসের মতো কাজ করে, এটা একটা ইনপুট ডিভাইস। অর্থাৎ যেগুলো খুব রিনোয়ান্ট এবং কম্পিউটারের মেইন পার্ট বলা যায়, সেগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, সেগুলোর ভিতরে গিয়ে কোশ্চেন আসে। আর যেগুলো হচ্ছে মেইন না, সচরাচর ব্যবহার করা হয় না,
সেগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। চিনবে না জয়স্টিকটা কি, এক্ষেত্রে চলে আসতে পারে যেটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, বা এটার ফাংশনটা কি, কাজটা কি। আচ্ছা, এরপরে আছে আপনার স্ক্যানার। স্ক্যানার তো জানেনই, স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই বা এটা সবাই জানেন। এরপর আছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরাও ইনপুট ডিভাইস। কিভাবে? কারণ ডিজিটাল ক্যামেরা কি ছবি ধারণ করে, ছবি ধারণ করে সেই ছবি যদি আমরা কম্পিউটারে নিয়ে দিই প্রসেস করার জন্য, তাহলে এটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। ডিজিটাল ক্যামেরা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই। ওকে, টাচ স্ক্রিন, মাইক্রোফোন। মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি। টাচ স্ক্রিন, আপনারা মোবাইলে টাচ স্ক্রিন ইউজ করেন, টাচ স্ক্রিন ইউজ করেই তো আপনারা কত ইনপুট ভিতরে মোবাইলের ভিতরে প্রবেশ করেন। সুতরাং টাচ স্ক্রিনটাও একটা ইনপুট ডিভাইস। এরপর যে ম্যাগনেটিক ইঙ্ক রিডার, এইগুলো থেকে পরীক্ষায় আসে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায়। এটা ব্যাংক রিলেটেড তো। এমআইসিআর, এমআইসিআর যাদের কাছে শীটটা রয়েছে তারা এটা ট্রিপল স্টার দিয়ে রাখেন, আর যাদের কাছে শীটটা নেই তারা এমআইসিআর, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আর, এটা লিখে রাখেন। ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিডার, এটা কি করবে? এটা ইনপুট ডিভাইস হিসেবে কিভাবে কাজ করবে সেটা আপনারা জেনে রাখবেন। এরপর আছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওসিআর। ওসিআর কি করে? অপটিক্যাল কোনো কিছু থাকলে সেটা সে রিড করতে পারে। এরপর আছে বারকোড রিডার। এটা সম্পর্কে সবাই জানেন, কারণ আপনারা যখন স্বপ্ন বা এরকম কোন সুপার শপে মার্কেট করতে যাবেন তখন দেখবেন যে পণ্যের গায়ে এক ধরনের কোড রয়েছে, বা আপনারা মার্কেট থেকে যে কোনো জিনিস কিনলেই দেখবেন যে পণ্যের গায়ে এক ধরনের কোড থাকে, এরকম এরকম রেখা রেখা কোড, এরকম রেখা রেখা এরকম রেখা। এই কোডগুলোর উপরে একটা যন্ত্র আপনার এইভাবে ধরলে ক্লিক করে একটা শব্দ হয়, এবং এই কোডে কি লেখা রয়েছে সেটা আমরা স্বাভাবিক চোখে দেখি না, কিন্তু কিন্তু ওই যন্ত্রটা বারকোড রিডার এই বারকোডটা করতে পারবে, এবং এটার মূল্য কত সেটা কিন্তু কম্পিউটারে উঠে যায়। আপনারা সুপার শপে যারা মার্কেট করেছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন। সো সেটাও একটা ইনপুট ডিভাইস। ওকে, এরপর আমরা কতগুলো আউটপুট ডিভাইস দেখি। আপনারা কতগুলো আউটপুট ডিভাইস কমেন্ট করে আমাকে জানান তো, কতগুলো আউটপুট ডিভাইস কমেন্ট করে জানান। ভেরি গুড রাবিয়া সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এই জিনিসগুলো জানেন না তারা একটু এখান থেকে আপনি নিতে পারেন, যে F1 হেল্প করতে হবে, যখন আপনি হেল্প চাবেন তখন F1, F2 রিনেম, এগুলো একটু আপনারা লিখে নিতে পারেন। যারা জানেন না তারা লিখে নিতে পারেন। আমাদের শীটের মধ্যে এটা নাই, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। ওকে, কতগুলো আউটপুট ডিভাইস, আমরা ইনপুট ডিভাইস নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। এখন আপনাদের জানা শোনা এবং আপনাদের দেখা পরিচিত এরকম কয়েকটা আউটপুট ডিভাইস আপনারা কমেন্টে লিখেন, আমি দেখি, এবং এর বাইরেও কিছু আউটপুট ডিভাইস আমি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে আবার একটু বলি যে ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে, এবং ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে যেগুলো রিনোয়ান সবাই জানে এবং চিনে, এবং কম্পিউটারের পার্ট এন্ড পার্সেল অর্থাৎ ইম্পর্টেন্ট অংশ, সেগুলো নিয়ে প্রশ্ন থাকে সেগুলোর ভিতর থেকে। আর যেগুলো সচরাচর ব্যবহার হয় না, বিশেষ বিশেষ কাজে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে সরাসরি সেগুলো থেকে কোশ্চেন চলে আসে, সেগুলোর ভিতরে যাওয়া হয় না।
Again, thank you, Rabia Sultana. Monitor, printer, plotter, স্পিকার, প্রজেক্টর, ভেরি গুড, অনেকগুলো চলে আসছে। এর মধ্যে সবাই কিন্তু মনিটর, প্রিন্টার এগুলো জানে। প্লোটার, এটা যে একটা আউটপুট ডিভাইস। স্পিকারও সবাই জানে, যেটাতে শব্দ বেরোয়, আউটপুট ডিভাইস। প্রজেক্টর, প্রজেক্টর জানে। প্লোটার হচ্ছে এখানে একটু আননোন, কম মানুষ জানবে। এই ধরনের যেগুলো কম মানুষ জানে, বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়, এগুলোর পরীক্ষায় আসে। ওকে, প্রিন্টার থেকে একটু ভিতরে গিয়ে পড়বেন। প্রিন্টার থেকে বেশি কিছু পড়া লাগবে না। ইঙ্কজেট প্রিন্টার আর হচ্ছে কি আরেকটা টাইপ আছে প্রিন্টারের, এই দুইটা প্রিন্টার একটু মনে রাখবেন। আমাদের শীটে দেয়া আছে, এই দুইটা টাইপ মনে রাখবেন, যে লেজার প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টার। লেজার প্রিন্টার এবং ইঙ্কজেট প্রিন্টার, এই দুইটা প্রিন্টারের নাম মনে রাখবেন। আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে অ্যাডভান্স করে নিতে পারেন। আচ্ছা, স্পিকার, তারপর হেডফোন, ফ্লপি ডিস্ক, সবগুলোই। এখন আমরা আলোচনা করব কম্পিউটারের মেমোরি নিয়ে। আমি যে আপনাদেরকে চিত্রটা বা ডায়াগ্রামটা দেখিয়েছিলাম, সেই চিত্রটাই আপনারা দেখতে পেয়েছেন যে কয়েক ধরনের মেমোরি আমরা দেখিয়েছি। এখন আমরা মেমোরি কয় ধরনের হতে পারে এবং কোন ধরনের মেমোরি কি কাজ করে তা নিয়ে একটু আলোচনা করব। মেমোরি মূলত প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই দুই ভাবে থাকতে পারে। ওকে, এখন আমরা এই প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির ভিতরে গিয়ে আরো অনেক জিনিস জানবো, এবং প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি কত ধরনের হতে পারে সেই ধরনগুলো জানবো এবং এদের কাজগুলো জানবো। তাহলে আমাদের মেমোরি সম্পর্কে জানা কমপ্লিট হবে। তাহলে প্রাইমারিলি আমরা মেমোরিকে দুই ভাগে ভাগ করব, অর্থাৎ প্রাইমারি মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি র‍্যাম, আর এ এম, র‍্যাম, আর এ এম, আরেকটা হচ্ছে রম, আর ও। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি। আপনি কম্পিউটারে বা মোবাইলে অনেক সময় দেখবেন যে এমন কিছু প্রোগ্রাম রয়েছে বা এমন কিছু এলিমেন্ট রয়েছে মোবাইলের মধ্যে, কম্পিউটারের কথা বাদ দিয়ে, কারণ মোবাইল তো সবার হাতে হাতে, যে সেটাকে আপনি ডিলিট করতে পারতেছেন না, অর্থাৎ সেটা ডিলিট হচ্ছে না, সেটাকে আপনি এডিট করতে পারতেছেন না, এডিট হচ্ছে না, অর্থাৎ সেটাকে আপনি কি করতে পারতেছেন, অনলি রিড, শুধু পড়তে পারছেন, সেটার মধ্যে আর কোনো কাজ করতে পারছেন না। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি একটা কম্পিউটারের মধ্যে, আমরা যেটা দেখালাম আবার দেখাই, একটা কম্পিউটারের মধ্যে যখন কোনো ইনপুট দেয়া হবে তখন সেটা কোথায় যাবে, সেটাই প্রাইমারি মেমোরিতে গিয়ে সেট হবে, প্রাইমারি মেমোরিতে থাকবে। আবার যখন সমস্ত ইনপুট ডাটাগুলো প্রসেসিং হয়ে আবার আসবে তখন সে কি করবে, এই প্রাইমারি মেমোরিতেই থাকবে, অর্থাৎ ইনপুটও প্রাইমারি মেমোরিতে যাবে এবং প্রসেসিং হয়েও সেটা প্রাইমারি মেমোরিতে থাকবে, সেখান থেকে আউটপুট ডিভাইসে যাবে। আর সেকেন্ডারি মেমোরিটা কি করবে, এটাকে সহযোগিতা করবে, বিশেষ বিশেষ সময় যদি দরকার হয় তাহলে ডাটা সেকেন্ডারি মেমোরিতে গিয়ে স্টোর হবে এক্সট্রা হিসাবে বা এটার সহযোগী হিসাবে। এখন এই দুই ধরনের প্রাইমারি মেমোরি আমরা দেখলাম, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি
আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি। এখন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আবার দুই ধরনের হতে পারে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক। মেমোরিকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করব, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে আমরা দুই ভাগে নিলে পাই কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর হচ্ছে রিড অনলি, এই দুটো পাই। এখন এই র‍্যাম কে আবার দুই ভাগে ভাগ করা যাবে। স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। আর রম কে যে কত প্রকারে ভাগ করা যাবে সেই জায়গায় ওকে, এই হচ্ছে ভাগ, কোনটা কার আন্ডারে এটা দেখতে হবে। এরপর আমরা যাব রমে, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরিকে আমরা কতগুলো ভাগে ভাগ করব। একটা হচ্ছে এম রম, এম যেটা হচ্ছে the first ROMs were, আমরা ডিটেইলস না পড়ি, আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হলো একটা হচ্ছে প্রোগ্রামেবল আর একটা হচ্ছে নন প্রোগ্রামেবল। ওকে, এই হচ্ছে মোটামুটি প্রাইমারি মেমোরির সব। প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, র‍্যাম এবং রম। র‍্যাম কে আবার দুই ভাগে ভাগ করা যায়, রম কে আবার আরো আরো ভাগ আছে, আরো ভাগ রয়েছে। আমরা প্রাইমারিলি এই কয়টা ভাগে ভাগ করা যাবে। এটাকে কোনটাকে প্রোগ্রাম করা যায়, কোনটাকে প্রোগ্রাম করা যায় না, কোনটাকে ইলেকট্রিক্যালি প্রোগ্রাম, যেমন এটাকে এটা প্রোগ্রামেবল রম, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রম। আর এটা হচ্ছে মানে ইরিজেবল, ইরিজ করা যায়, হ্যাঁ, ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল। আচ্ছা, প্রোগ্রামেবল র‍্যাম, ইরিজেবল প্রোগ্রামেবল র‍্যাম আর ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল র‍্যাম। এই হচ্ছে মোটামুটি মেমোরি। তো মেমোরি থেকে, প্রাইমারি মেমোরি থেকে খুব বেশি কিছু আসে না, এই র‍্যাম আর রম সম্পর্কে আসে। এবং র‍্যাম কে যে আবার দুই ভাগ করা আছে এটাও পরীক্ষায় আসে না, শুধু র‍্যাম আর রম সম্পর্কে আসে। আর রমের আবার যে ভাগগুলো আছে এই ভাগ থেকে খুব একটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে সেকেন্ডারি মেমোরি থেকে। সেকেন্ডারি মেমোরি, বিভিন্ন ধরনের সেকেন্ডারি মেমোরি আছে আপনারা জানেন, সেই সেকেন্ডারি মেমোরির বিভিন্ন বৈশিষ্ট্য থেকে পরীক্ষা আসে এবং নাম থেকে আসে কোনটা সেকেন্ডারি মেমোরি। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি
আজকের লেসন। আর কতগুলো সেকেন্ডারি মেমোরির নাম আপনারা পড়ে রাখবেন, যেমন ম্যাগনেটিক, আমি কয়েকটা এখানে আছে বলি, এর বাইরেও কিন্তু অনেক সেকেন্ডারি মেমোরি আছে, গুগলে সার্চ করলে পাবেন, সেখান থেকে সেকেন্ডারি মেমোরি গুলো লিখে মনে রাখবেন। আর এই নোট যাদের কাছে আছে, এই নোটে যেগুলো আছে এর বাইরে সেগুলো এই জায়গায় এই চ্যাপ্টারে লিখে রাখবেন। আমরা এখন কিছু বিগত বছরের কিছু কোশ্চেন দেখবো, দেখেন কি ধরনের কোশ্চেন আসে এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসলে আপনি আনসার করতে পারবেন কিনা কোনো ধরনের কনফিউশন ছাড়া। যাদের কাছে শীটটা আছে তারা দেখেন যে গভর্নমেন্ট ব্যাংক রিসেন্ট কোশ্চেন, গভর্নমেন্ট ব্যাংক রিসেন্ট কোশ্চেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কোথায়? হ্যালো হ্যালো, একটু সরি, একটা জরুরি ফোন আসছিল। হ্যালো, কে এটা কে? এটা কোন গেটে? জাঙ্গি গেটে? ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের গভর্নমেন্ট ব্যাংকে রিসেন্ট যে কোশ্চেন গুলো আসছে 2019 সালে বিশেষ করে, সেটা দেখেন। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, ড্যাশ আর ইন্ট্রোডিউসড ইন ফোর্থ জেনারেশন কম্পিউটার। ফোর্থ জেনারেশন কম্পিউটারে কোনটা শুরু হয়েছে? মাইক্রো প্রসেসর, খুবই ইম্পর্টেন্ট। এরকম আমাদের থার্ড জেনারেশন কম্পিউটারে, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কোনটা নতুন করে ইনক্লুড হয়েছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ আমরা একটা কোশ্চেন দেখলেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আপনারা যখন পড়বেন একটা কোশ্চেন দেখলেই আপনাকে বুঝতে হবে যে এই রিলেটেড আর কি কি কোশ্চেন করতে পারে, সেইভাবে অনুমান করে করে সেভাবে খুঁজে খুঁজে কোশ্চেন নিজে নিজে রেডি করে পড়তে হবে। একটা প্রিপারেশন নিলে খুব শক্তভাবে প্রিপারেশন নিতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা দেখেন, which on is called the brain of computer। কম্পিউটারের ব্রেইন কোনটা? কম্পিউটারের ব্রেইন কোনটা? র‍্যাম আছে, তারপর অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যাকচুয়ালি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যেগুলো রয়েছে এই তিনটা মিলেই কিন্তু পুরোটা প্রসেস করে, তাহলে এই তিনটা মিলেই হচ্ছে ব্রেন। সুতরাং কম্পিউটারের সিপিইউটাই হচ্ছে কম্পিউটারের ব্রেন বা প্রসেসর। যদি এখানে প্রসেসর থাকে, অনেক সময় এরকম থাকে, কোন একটা পরীক্ষা এরকম ছিল সিপিইউ ছিল প্রসেসরও ছিল, সেক্ষেত্রে অনেকে কিন্তু এটা এলোমেলো করে ফেলে। সুতরাং প্রসেসর এবং সিপিইউ দুটো যে আলাদা, মানে দুটার মধ্যে আলাদা কি আছে, দুটার মধ্যে কোনটা উত্তর হবে, কি প্রশ্ন হলে কি উত্তর হবে, সেই জিনিসগুলো একটু সাজিয়ে নিজের মতো করে লিখতে হবে, যাতে আসলে এই ধরনের কোশ্চেন আসলে এবং দুইটা অপশনই এক কোশ্চেনে থাকলে যাতে কনফিউশন না হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? 6 নম্বর কোশ্চেন দেখেন, এখানে রয়েছে কি, হুইচ of the following is not an input device। input device না কোনটা? এখানে কিবোর্ড আছে, স্ক্যানার আছে। কিবোর্ড স্ক্যানার আপনারা তো জানেনই যে এটা হচ্ছে কি কিবোর্ড স্ক্যানার, ইনপুট ডিভাইস। এরপর আছে ফ্লোটার, এরপর আছে অল অফ দিস। এখন আপনি যদি ফ্লোটার কি
এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কোশ্চেনটা আনসার করতে পারবেন না। আপনি কনফার্ম যে কিবোর্ড আর স্ক্যানার হচ্ছে এখানকার উত্তর না, তাহলে দুইটা হতে পারে, একটা হচ্ছে অল অফ দিস যে কোনোটাই না, আরেকটা হচ্ছে প্রোডাক্ট। তারপর যদি জানা থাকে যে প্রোডাক্ট একটা আউটপুট ডিভাইস তাহলে আপনি উত্তরটা করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা কি দেখি, এখান থেকে দেখি যে সচরাচর যেগুলো ইউজ হয় না, বিশেষ বিশেষ কাজে যেগুলো ইউজ হয় সেগুলোই আমাদের প্রশ্ন থাকে এবং কি পয়েন্ট থাকে প্রশ্নের। এরপর হচ্ছে হুইচ অন ইজ দ্য লার্জেস্ট স্পেস। এটা আপনারা জানবেন যে গিগাবাইট প্রথমে শুরু হয় কি দিয়ে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এভাবে শুরু হয়। এখানে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে পেটাবাইট, টেরাবাইটের উপরে হচ্ছে পেটাবাইট। ওকে, বাকি যে কোশ্চেনগুলো আছে আশা করি এই কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনগুলো আপনারা ভালো করে দেখবেন এবং এইখান থেকে কিন্তু বারবার একটু চেঞ্জ করে কোশ্চেন আসে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর এই ক্লাসে এনরোল কতজন আছেন আমি জানি না, কিন্তু পার্টিসিপেন্ট খুবই কম। এত কম পার্টিসিপেন্ট থাকলে আসলে ক্লাস নিয়ে অতটা স্বস্তি ফিল হয় না। তো তারপরেও সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।